এতগুলো নাটকে অভিনয় করার পর ছেড়ে চলে গেলেন ফ্রান্সে। কাজ পাচ্ছিলাম না তো। আপনি কোন সিন্ডিকেটে পড়লেন আসলে? মিডিয়ার ভাত বা এফডিসির ভাত যার পেটে যায় সে এই সেকশনটা ছাড়তে পারে না। 18 মাস আপনি পালিয়ে থাকলেন। বিশ্বাস করে ইউটিউবিং আমাকে এভাবে উঠাইছে, কাগজ এভাবে নামাইছে আমাকে। বাংলাদেশে আসলাম, বাংলাদেশে এসে জুতার বাড়ি খেলাম। হাজার রিয়া মনি দিনের পর দিন ধর্ষণ হচ্ছে, কজন খবর নিচ্ছে? আমি আপনাদের কারো কোনো ক্ষতি করিনি। আমাকে যদি ভালো না লাগে ব্লক করে দিন। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট আয়নাতে। মাহা রয়েছে আপনাদের সাথে বরাবরের মতো, এবং আমার সঙ্গে রয়েছেন স্পেশাল একজন গেস্ট যাকে আপনারা প্রতিদিনই দেখেন সোশ্যাল মিডিয়ার পাতায়, এবং সেই সঙ্গে তিনি ভীষণভাবে আলোচিত। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন এবং প্রায় 8 বছর পর তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। এর আগে তিনি বাংলাদেশেই থাকতেন, নাটকে অভিনয় করতেন, এবং এখন তিনি ভীষণ জনপ্রিয় ব্লগার। বুঝতে পারছেন কার কথা বলছি। আমার সঙ্গে আজকে রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় রেহানা রাখি। ওয়েলকাম আপু, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আমাদের প্রায় ঘন ঘন দেখা হচ্ছে, কারণ বাংলাদেশে আসার পর থেকে অনেক ব্যস্ত, সব টিভি চ্যানেলে ঘুরে ঘুরে কাজ করছো। তোমাদের দোয়ায়। হ্যাঁ, অনেক গল্প আছে, অনেক গল্প রাখি আপু। আজকে অনেক শুরু থেকে শুরু করব, তারপরে এইখানে গিয়ে থামবো। পুরো স্টোরি নিয়ে তোমার লাইফ সাইকেলটা কিভাবে আসলে চলছে, এত বছর কেন ছিলে না, আসলে যে আসার পর থেকে কীরকম ব্যস্ততা, সব কিছু নিয়ে কথা বলবো। তো তোমার শুরুটা কেমন ছিল, একটু তোমার ছোটবেলায় ফিরে যাই। নোয়াখালীতে বেড়ে ওঠা। হ্যাঁ, আমার নোয়াখালীতে বেড়ে ওঠা। আমি একদম ছোট থেকে প্রায় ধরো তোমার 2008 পর্যন্ত আমি নোয়াখালীতে বড়। 2008 পর্যন্ত? আচ্ছা, মানে জন্ম থেকে 2008 পর্যন্ত নোয়াখালীতে। তারপরে হচ্ছে 2008 থেকে, মানে 8 মার্চ থেকে আমি হচ্ছে ঢাকায় থাকি। তারপরে 2008 থেকে 2018 পর্যন্ত ঢাকায়, 18 থেকে 2025 পর্যন্ত ফ্রান্সে আছি। ওকে, আমি ধাপে ধাপে যাব আসলে এই জার্নিগুলো নিয়ে আমি জানতে চাই। কারণ সত্যি কথা বলতে আমি তোমাকে চিনেছি তুমি যখন ফ্রান্স থেকে বাংলাদেশে ল্যান্ড করলে এই দীর্ঘ 8 বছর পর, তারপর। এবং সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় যখন তোমাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল, তখনই মূলত আমার তোমাকে জানা, তোমার ব্যাপারে আরও জানা। এর আগে আমি দেখেছি কিন্তু অল্প, কারণ যে সময়টাতে তুমি বাংলাদেশে এত বেশি কাজ করতে তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না, রাইট? তো তার আগে বলো, নিজের ইন্ট্রোডাকশন যদি দিতে হয় নোয়াখালীর ভাষায় কিভাবে দিবে? আসসালামু আলাইকুম। আর আফুরা ভাইয়ারা আন্নারা ভাইকে বালা আছেন নি? কন্দারে আর নাতিনের ঘরে হন্তিনের ঘরে খুন্দি আয় আন্নে গো বোন রে আমার রাখি আর কি। এটাই থাকে আমার ইন্ট্রোটা আর কি। আমাকে ট্রান্সলেট করে দিতে হবে যদি আমি বুঝবো না। প্রথম হচ্ছে আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়া, সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন রেহানা রাখি। কোথায় আমার নাতিনের ঘরে হন্তি, মানে নাতিনের ঘরে নাতি, হন্তির ঘরে খুন্তি, মানে নাতির ঘরে আরেক নাতি। তো এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে। আপনারা আঞ্চলিক ভাবে এরকম ভাবে কথা বলে, এটা আদর করে। আচ্ছা, এই যে নোয়াখালী থেকে ঢাকায় আসার পর 2008 পর সবচেয়ে বেশি কি শুনতে হচ্ছে বলেন তো? আমার মনে হয় যে একটু নোয়াখালী, বরিশাল এই জেলাগুলো নিয়ে একটু পচায় না মানুষজন বেশি? হ্যাঁ, ও তুমি নোয়াখালী, তার মানে তুমি একটু পচা, তুমি এরকম, তুমি ওরকম, ওখানকার মানুষজন একটু খুব একটা সুবিধার হয় না, এই ধরনের কথা তো বলে, অনেক বলে, এখনো বলে। তো প্রথম শুনতে তো মনে একটু বেশি খারাপ লাগতো। হ্যাঁ, খারাপ লাগতো। আর দ্বিতীয় হচ্ছে, আমি তো মানে নোয়াখালী থেকে আমার একদম ঢাকা জার্নিটা ছিল এনটিভি সুপার হিরোইন দিয়ে। আচ্ছা, রিয়েলিটি শো ছিল? হ্যাঁ, রিয়েলিটি শো ছিল। সেটা হচ্ছে চিটং ডিভিশনে। আমি চিটং ডিভিশনে আমরা প্রায় 11,500 ছেলে মেয়ে অডিশন দিই। তো আমি মেয়েদের মধ্যে 6 ছিলাম। তারপরে গিয়ে আমার ঢাকায় আসা। এই রিয়েলিটি শোটা কিসের উপরে? এটা ছিল সুপার হিরোইন এফডিসির একটা, মানে ট্যালেন্ট হান্ট টাইপের ছিল। তো ওইখান থেকে আমার ঢাকায় আসা। তখন অনেক শুনতাম, ধরো কোথাও অডিশন দিতে যাচ্ছি, টিভিসির অডিশন বা ডিরেক্টরের সাথে দেখা করতে যাচ্ছি, প্রথম 2টা কথা শুনতাম, জাতি না উপজাতি, যেটা আমার চেহারাটা একটু গোল গাল, মানে চাইনিজদের, মানে আমাদের পাহাড়িদের একটু চেহারা। তো এটার জন্য বেশি শোনা হতো জাতি না উপজাতি। তারপরে নোয়াখালী বলতো না, বলতো নোয়াখাইল্লা। তো এটা শুনতে শুনতে 2008 থেকে 2018 পর্যন্ত এটা খুব শুনেছি, অনেক শুনেছি। মানে ডিল করতে কিভাবে এই জিনিসগুলো তো সবসময় ভালো লাগে না, কখনো কখনো মজার ছলে, কখনো কখনো মন খারাপ লাগে। আমাকে যখন কেউ বলে নোয়াখাইল্লা বা নোয়াখালীর এটা, আমি তো আসলে, তুমি হয়তো বা জানো কি না জানি না, আমি আঞ্চলিক ভাষায় প্রথম নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কন্টেন্ট বানাই মেয়েদের মধ্যে।
তো সেই জায়গা থেকে আমার কাছে ছিলই যে প্ল্যানটাই ছিল এরকম, আমি যদি কন্টেন্ট কখনো বানাই আমি আঞ্চলিক ভাষায় কন্টেন্ট বানাবো। আচ্ছা। তো যার কারণে আমাকে বেশিরভাগ সময় এটা তো প্রচুর ট্রোল হতে হয়, নোয়াখাইল্লা খ্যাত, নোয়াখাইল্লা বস্তি, নোয়াখাইল্লারা কিপটা, সোরলোক, সোর, বাটপার, মিসকিন। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা ডিভিশন, প্রত্যেকটা জেলার মানুষ চোর বাটপার আছে, ভালো মানুষও আছে। তো এই জন্য খারাপ লাগে না কখনো। আমার কাছে মনে হয় যার মন মানসিকতা যেমন আমাকে সে জাজ করবে তেমন। তোমার 2008-এ যখন আসা হলো এই ট্যালেন্ট হান্ট কম্পিটিশনের জন্য বা রিয়ালিটি শোয়ের জন্য, তার মানে তো তুমি ইন্টেনশনালি অনেক আগে থেকে আসলে মিডিয়া প্রতি একটু থাকে না আকর্ষণটা ছিল, বা আমি কাজ করতে চাই মিডিয়াতে, এই ব্যাপারটা ছিল, তার কারণেই আসা। তার আগে ওখানকার মানে নোয়াখালীতে পড়াশোনা বা কি এই ব্যাপারগুলো নিয়ে জানতে চাই। আমি প্রথমত হচ্ছে আমি গান করতাম। আচ্ছা। আমি স্কুলে প্রচুর গান করা হতো আমার স্কুলে, বিভিন্ন সাংস্কৃতিক হ্যাঁ, প্রতিযোগিতায় বা তারপরে কালচারাল হচ্ছে ইভেন্টে। একটা সময় হয় কি, ধরো গান করতে করতে আমার একটা স্কুলের সাথে আমি জড়িত থাকি, ওইখানে আমি গান শিখতাম। তো ওনারা অনেকগুলো শোধ হতো, বুঝছো, হলুদের, তারপর নবীন বরণের, তারপরে থাকে না যে ভালো ভালো শোগুলো হতো। তো ওই স্যারের সাথে, ক্যাফেত স্যার ছিল, স্যারের সাথে আমার অনেকগুলো গানের ছোট ছোট শো আর কি, মফস্বলে যেটা হয় আর কি, তো করা হতো। আমার কখনো মাথায় ছিল না যে আমি টেলিভিশনে চান্স পাবো, টেলিভিশনে সিরিয়াসলি কিছু করতে আসবো বা আসতে পারবো, এটা তো কোনোদিন, যেহেতু আমি একদম গ্রামে বড় হয়েছি, আমাদের 2008-এ ডিসেল লাইন যায়, তখনই ওই অডিশনটা শুরু হয়। আমি অডিশনে রেজিস্ট্রেশন করি, তারপরে হচ্ছে ঢাকায় আসা আর কি। তো অভিনয় স্কুলে করা হয়েছে, তারপরে হচ্ছে স্কুলে বেশি আমার অভিনয় করা হয়েছে, কিন্তু আমি কখনো চিন্তাই করি নাই যে আমি ঢাকায় এসে স্ক্রিনে মেইনস্ট্রিম কোনো মিডিয়াতে অভিনয় করা হবে। তারপর থেকে আমার অভিনয় যাত্রাটা শুরু। আচ্ছা, তার মানে পড়াশোনা নোয়াখালীতে শেষ করে আসা হয়েছে, নোয়াখালীতে, দেন ঢাকায় আসা। তারপরে 2018 পর্যন্ত টানা অভিনয় করেছেন আপনি। 9 বছর টানা অভিনয় করেছেন। আপনার কতগুলো নাটকে অভিনয় করা হয়েছে মনে আছে? 65 মানে কিন্তু হিউজ একটা বড় অ্যামাউন্ট। তো 65 এতগুলো নাটকে অভিনয় করার পর ছেড়ে দিলেন, ছেড়ে চলে গেলেন ফ্রান্সে। কাজ পাচ্ছিলাম না তো, আসলেই কাজ পাচ্ছিলাম না, কারণ আমি তো দেখতে সুন্দর না। আর কোন সিন্ডিকেটের শিকার হয়েছিলেন মনে হচ্ছে? অনেক। আপনি তো ক্যারেক্টার আর্টিস্ট ছিলেন, তাই না? আপনি ক্যারেক্টার প্লে করতেন। হ্যাঁ, ক্যারেক্টার আর্টিস্ট হয়েও কাজ পাচ্ছিলাম না। আপনি উল্লেখযোগ্য যদি কয়েকটা নাটকের নাম বলা হয়, যে 65টা নাটকের মধ্যে কোনগুলোর কথা মনে আসছে? আমার একদম উল্লেখযোগ্য যদি বলো, নোয়াশাল, নামা, দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তোমার দোয়ায় ভালো আছি মা, তারপর হচ্ছে পান পাতার মুখ, নীতি, তারপর হচ্ছে ছেলেটি প্রেম করিবে কথা বলিবে না, মানে এরকম হিউজ। কাদের সাথে বেশি কাজ হতো ডিরেক্টর? আমার আসলে লাবলু ভাই, সালাউদ্দিন লাবলু ভাই, জাহিদ ভাইয়া, তারপর হচ্ছে সাব্বির ভাইয়া, মাহফুজ ভাইয়া, ওনাদের সাথে আমার বেশি কাজ হতো। আপনি কোন সিন্ডিকেটে পড়লেন আসলে? আমার আসলে সেটা হচ্ছে আমি কল আসা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কমে গেল, এরকম ছিল। যেহেতু আমি ক্যারেক্টার আর্টিস্ট, আমার তো আসলে নায়িকা হওয়ার কখনোই শখ ছিল না, কারণ আমার কাছে সবসময় মনে হতো আমি যদি সব ধরনের ক্যারেক্টার প্লে করি আমার কখনো কাজের অভাব হবে না, আমি একদম বুড়ো বয়স পর্যন্ত সব ক্যারেক্টার প্লে করতে পারবো। এবং আমি যে কয়েকটা নাটক করেছি সবগুলো নাটকে কিন্তু আমি ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম, কোনোটাতে কিন্তু আমি নায়িকা ছিলাম না। আমি কখনো নিজেকে নায়িকা বলিও না, এবং আপনি জানো নাই যে আমাকে নায়িকা হতে হবে, এরকম কোনো ইন্টেনশন আপনার ছিল না? না, আমার এখন অবধি আমার কাছে মনে হয় আমি একজন ক্যারেক্টার আর্টিস্ট। হ্যাঁ, তো সেই জায়গা থেকে একটা সময় হয়েছে কি, এতগুলো কাজ করতেছি, কাজের মধ্যে আবার কাজ কমে যাচ্ছে, আবার ডিরেক্টরকে ফোন করে বলতেছি থেকে আপনার যদি নেক্সট কোনো নাটকে কোনো ক্যারেক্টার থাকে আমাকে ডাকবেন, আমি কাজ করব। তো একটা সময় পর্যন্ত 2016 থেকেই আস্তে আস্তে কেন জানি আমার কাজগুলো কমে যাচ্ছিল। আচ্ছা। এবং অনেক অডিশন দিচ্ছি, শিডিউল নিচ্ছে, রাতে ফোন করে বলছে কালকে আপনাকে নেওয়া হচ্ছে না, আরেকজনকে দেখলাম যে অনেক কান্না করতাম, মানে মনে হতো আমি কি এমন করেছি, আমাকে কেন বাদ দেওয়া হলো। তো একটা সময় আমার কাছে মনে হচ্ছে যে দেশটা আর আমার জন্য না,
আমার কাছে মনে হচ্ছে আপনি যে বিয়ে করেছিলেন কত সালে? 2018-তে। 18তেই? 18-তে। আচ্ছা, আপনি বিয়ে করেই তো তারপর আপনার হাজবেন্ড সহ ফ্রান্সে হ্যাঁ, সেটেলড। হ্যাঁ, এবং সেই সময় থেকে কিন্তু করোনা আসার একটা নিউজ পাচ্ছিলাম বিভিন্ন চায়না থেকে। নিউজগুলো আসলে 19-এর শেষ থেকে, 20-এ গিয়ে না আমাদের লকডাউন শুরু হয়ে গেল। তো 18 পর্যন্ত আপনার কি ফ্রান্সে সেটেলড হওয়ার একটা বড় কারণ বা এটাই একমাত্র কারণ ছিল যে বাংলাদেশের কাজ পাচ্ছি না? প্রথমত হচ্ছে বাংলাদেশে কাজ বা পাচ্ছি ফিউচার না, নাই আমার ফিউচার এখানে নাই। আর, প্রথমত এটা মনে হচ্ছে যে ফিউচার নাই। তো আমার তো আসলে, আমি তো একটা মেয়ে মানুষ, এখন আমার কাছে মনে হলো যে আমি বাংলাদেশে থাকলে আমি কি করব। তো যার কারণে আমার বিয়েটাও করা, দেশ থেকে চলে যাওয়া, ওইখানে গিয়ে সেটেল হওয়া। এবং ওইখানে গিয়ে সেটেল হওয়ার আগে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে মিডিয়ার ভাত তো পেটে আছে, বলে না মানুষ যে মিডিয়ার ভাত বা এফডিসির ভাত যার পেটে যায় সে এই সেকশনটা ছাড়তে পারে না। তো সেই জায়গা থেকে আমার মানে এটা আসলে খুব ফান করে বললো, ব্যাপারটা এরকম কি ক্যামেরা একটা নেশা, তো নেশা, ক্যামেরা একটা নেশা। আমরা যে কাজটা করি, আমরা যারা আর্টিস্টদের একটা আত্মার খোরাক। আমি যে পারফর্ম করি, আমার এই পারফরমেন্সটা তো ভেতরে থেকে যায়। আমি চাইলেই সারা জীবনের জন্য হুট করে ছেড়ে দিলাম, কালকে থেকে আর কোনোদিন শুটিং করব না, আই ক্যান ডু দ্যাট। তো এটা একটা প্রবলেম। আপনার পরবর্তীতে ফ্রান্সে যাওয়ার পরে কি হলো, তার আগে আমি ছোট্ট করে আসলে আপনার বিয়ে এবং সম্পর্ক নিয়ে জানতে চাই। বিয়ে করলেন কি লাভ ম্যারেজ ছিল? না, অ্যারেঞ্জ ম্যারেজ, টোটালি অ্যারেঞ্জ ছিল। আচ্ছা। তো সেই জায়গা থেকে তো বিয়েটা হয়। বিয়েটা হওয়ার পরে আমার হাজবেন্ড যদি আমার জন্য অ্যাপ্লাই করতো, সেই জায়গা থেকে ধরো আমার আরো 3 থেকে 4 বছর লাগতো ফ্রান্সে যেতে। আমি একদিন আমার হাজবেন্ডকে বলতেছি যে রাজু, আমি একটা কাজ করি, যেহেতু আমার কয়েকটা দেশের ভিসা করানো ছিল, গিয়েছি, তো আর আমার সবসময় মনে হতো কি আমি দেশের বাইরে সেটেল হব। তো আমি বললাম তাহলে আমি একটা কাজ করি, আমি ভিসার জন্য দাঁড়াই, যদি আমার ভিসা হয়ে যায় তাহলে আমি তোমার কাছে চলে আসব। ও আচ্ছা, উনি অলরেডি তখন ফ্রান্সে? ও 2007 থেকে 9 থেকে ফ্রান্সে থাকে। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে আমি ভিসার জন্য দাঁড়াই, মানে বিশ্বাস করবা না, হয়তো এটা আল্লাহরই হুকুম ছিল, আমার ভিসাটা হয়ে যাওয়ার পরে আমি কোনো রকম কাপড় চোপড় গোছাই আমি একদম ইটালি চলে যাই। আমার কিন্তু ইটালির ভিসা হয়। আচ্ছা, তো ইটালির ভিসা হওয়া মানে হচ্ছে তুমি সেনজেন 19-29টা দেশের ভিসা পেয়ে যাবা। হ্যাঁ। তো আমার ইটালি ভিসাটা হয়ে যায়। ভিসাটা হয়ে যাওয়ার পরে আমি ইটালি হয়ে ফ্রান্সে ঢুকি। তো ইটালি হয়ে ফ্রান্সে ঢোকার পরে আমি তখন অবধি জানতাম না যে বিদেশে যাওয়ার পরে একটা মানুষের যদি মানে বৈধতা না থাকে, তুমি যখন অবৈধ হয়ে যাবা কতটা কষ্টের হইতে পারে সেটা আমি ফ্রান্সে গিয়ে, মানে আমি বাংলাদেশেও অনেক স্ট্রাগল করছি, এখন অবধি ফ্রান্সেও আমি স্ট্রাগল করতেছি। আমার মনে হয় আমি মরণের আগ পর্যন্ত স্ট্রাগল করে যাব। তো তারপরে তো ফ্রান্সে যাওয়ার পরে তোমার নতুন একটা লাইফ, নতুন করে শুরু থেকে শুরু করা। আমার কিচ্ছু ভালো লাগতো না। তোমার ভাইয়া আমাকে রেখে কাজে যেত, একা থাকতাম। আর ওই দেশে ধরো হুট করে তুমি চাইলে ইন্টারনেটের লাইন লাগাইতে পারবা না, আগে ওদের থেকে অনুমতি নিতে হয়, অর্ডার করতে হয়, এটা আস্তে আস্তে 1 মাস লেগে যায়। বাসায় ইন্টারনেট নাই, টেলিভিশন দেখতে পারি না, সিম অর্ডার করছি, সিম আসতে অনেক সময় লাগছে। ওই একটা কোনোরকম ওয়ান টাইম একটা ফোন মানে সিম ইউজ করতাম, ওখানে ডাটা নিতাম, একটু মোবাইল চালাতাম আর গাড়ি গুনতাম রাস্তা দিয়ে। আমি যখন গিয়েছিলাম ফ্রান্সে তখন একদম সামার ছিল, তো তখন তুমি তো জানোই বোন, ইউরোপিয়ানরা বা বিদেশিরা প্রচুর ঘুরতে পছন্দ করে। তাই বলে এ খোদা কোন দেশে আয় হচ্ছি, লোকজন নাই কিল, সবাই ঘুরতে অন্যান্য জায়গায় চলে গেছে সামারে। আর আমি শুধু গাড়ি গুনতাম যে আল্লাহ আইন কোন দা আইছি, ও মা এদেশে মানুষ এত কম কিল। মানে বিদেশ ঘুরছি এক জিনিস, আর বিদেশে থাকার অভিজ্ঞতাটা তো টোটালি ডিফারেন্ট। তার পরবর্তীতে আমার ভালো লাগতো না, ও কাজ থেকে আসতো, আমার কাছে মনে হইতো যে কোন জায়গায় আসি পড়ছি বাইরে। ভাই আমার তো মিডিয়ায় ভালো আসছিল, কাজ কম থাকলেও আমার একটা স্বাধীন ছিলাম, ভালো। এর মধ্যে কি হলো, আমার ভিসার মেয়াদটা চলে যাচ্ছে। আচ্ছা, তখন কি পার্মানেন্ট ভিসা? না, আমি টুরিস্ট ভিসায় যাই। ও আচ্ছা, কত দিনের ভিসা পেয়েছি? আমি 22 দিনের ভিসা পেয়েছি। এবং আমার ভিসাটা আমি আমার যোগ্যতায় পেয়েছি। অনেকে আমাকে এবং অনেকে আমাকে লেখে কি জানো বোন, আমার এটা খুব হাসি, আমি অনেকে আমার লেখে কি হিতিস দা আমার ভিসা ধরে ফ্রান্সে গেছে,
শরম আসেনি এরে, তুই নাইলে জীবনে ইউরোপে যাইতে হেতিন। অথচ চিন্তা করো একটা মানুষকে মানুষ কত অল্প সময় জাজমেন্ট করে, কত আমার বা আমার হাজবেন্ড যদি আমাকে বিদেশে নিয়েও যায় তাতে ওর সাথে সমস্যা কি? থাকার জন্য, তাতে তো অসুবিধা নাই। কারণ আমার হাজবেন্ড আমাকে নিয়ে যেত, সেটা মানে আমি নিজে চলে গেছি, বুঝছো? আমার কাছে মনে হয়তো হচ্ছে আরেকটু বেশি সময় লাগতো, আরেকটু বেশি সময় লাগতো। আমার কাছে মনে হয়েছে আমাকে বাঁচতে হবে, আমার কাছে মনে হয়েছে আমার সংসারটা আমাকে টিকাইতে হবে, কারণ সব কিছু আমি প্ল্যান করে আমি চলে গেছি। তো চলে যাওয়ার পরবর্তীতে আমার এখান দিয়ে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমি আজিল দিই, যেটাকে বলা হয় মানে ফ্রান্সে যেটা আমরা রাজনীতিক আশ্রয় নিই। তো রাজনীতিক আশ্রয়টা নেওয়ার জন্য আমি ওই দেশের সরকারের কাছে আবেদন করি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আমি ফিঙ্গার দিই, দেওয়ার পর আমার ইটালি হয়ে যে আমি ফ্রান্সে ঢুকি, এটা চলে আসে যে ইটালির ফিঙ্গারটা চলে আসে। তখন আমাকে ওইখানকার ওটাকে বলা হয় হচ্ছে রাজনীতিক প্রিভিক্টর বলে, বা আমি উচ্চারণটা ঠিক মতো করতে পারছি না। তো ওরা বললো তোমার তো ইটালির ফিঙ্গার চলে আসছে, দেন তোমাকে ওয়েট করতে হবে। যদি ইটালির সরকার বলে যে আমরা এই মানুষটাকে আমাদের দেশে নিয়ে যেতে চাই, তাহলে তুমি ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় আবেদন করতে পারবা না। মরণ না এটা বলো আমার জন্য। রাজনৈতিক আশ্রয় মানে এই জিনিসটা একটু যদি ক্লিয়ার করতেন। এটা হচ্ছে আমরা যারা ফ্রান্সে থাকি, ধরো কেউ হয়তো বা ইটালি হয়ে ঢুকলো, বা কেউ ধরো ফ্রান্সে স্যাটেল হবে, তখন হয় কি অনেকজন অনেক ওয়েতে যায় না ফ্রান্সে, ঢুকছে। তো তখন হয় কি, ধরো তুমি ট্যুরিস্ট গেছো, তোমার কাছে মনে হয়েছে যে আমি ফ্রান্সে স্যাটেল হব, তখন তোমাকে কি করতে হবে, তুমি নর্মাল আবেদন করবা, তোমাকে কখনোই ওনারা থাকতে দিবে না। তখন হয় কি অনেকে রাজনীতিক আশ্রয় নেয়, যেমন আমিও রাজনীতিক আশ্রয়ের জন্য আবেদন করেছি। বলে যে আমি রাজনৈতিকভাবে আপনাদের কাছে শেল্টার চাই, এরকম হ্যাঁ শেল্টার, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার যখন ফিঙ্গার চলে আসে, তখন আমাকে ইটালি ব্যাক করতে বলে। তো ইটালি ব্যাক করতে বলার পর আমার তো হাজব্যান্ড এখানে, আর আমি ওইখানে তখন অবধি বলি নাই যে আমার হাজব্যান্ড। তো সেই জায়গা থেকে ইটালি 6 মাস পরে গিয়ে রেসপন্স করে যে আমাকে তাদের দেশে নিয়ে যাবে। আর এই 6 মাস আমি কোথায় ছিলেন? এই ফ্রান্সে, আমার বাসায়। মানে আমার সব আছে, শুধু আমার কাগজটা ছিল না। তো ফ্রান্স এম্বাসি যখন আমাকে ডাকে, তো আমি ভাবছি হয়তো বা আমার রাজনৈতিক আশ্রয়টা আবেদনটা নেওয়ার জন্য আমাকে ডাকে, কিন্তু আমি প্রত্যেক মাসে 2-3 বার আমি হাজিরা দিতে যাইতাম এম্বাসিতে, যে আমি এই দেশে আছি, এটা একটা সিগনেচার দিয়ে আসতাম। তো যখন আমাকে ফ্রান্সের এম্বাসি ডাকে যে তুমি অমুক তারিখে চলে আসবা, তো আমি ভাবছি হয়তো বা আমাকে মানে আমার আবেদনটা নিবে এই জন্য। তো সিভিল 2জন পুলিশ দাঁড়ানো ছিল, মহিলা, আর 2জন পুরুষ ছিল। তো আমি মাঝখানে একদম মনে হচ্ছে আমি একদম ক্রিমিনাল, আমাকে বসানো। তা আমাকে বলতেছে ম্যাডাম আক্তার। তো আমি বললাম উই। তখন আমি ইয়েস বলতাম, উইটা বলতে পারতাম না, ফ্রান্সের ভাষা যেটা। তো বলতেছে, ট্রান্সলেটারকে ফোনে ধরাই দিল, বলতেছে যে ওকে বলো ওকে ইটালি অ্যাম্বাসি নিতে চাচ্ছে, ও ফ্রান্সে থাকতে পারবে না। আমার তুমি লাইফ স্টাইলটা শুনলে মানে গল্পগুলো তুমি কিছু কিছু ছবির সাথে মিল পেয়ে যাবা। তো তার পরবর্তীতে আমি বলছি আমি যাব না। কেন যাব না? আমি বললাম না আমি যাব না, আমি ফ্রান্সে থাকবো, আমার ফ্রান্স ভালো লাগছে। বলে যে না, আমাকে 24 ঘন্টা টাইম দেওয়া হয়, 24 ঘন্টা আমাকে প্লেনের টিকিট দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে এম্বাসি থেকে, যে তুমি ফ্রান্সে থাকতে পারবা না, তুমি ইটালি চলে যেতে হবে। তুমি বুঝো, মানে আমি তো হাউ মাউ করে কান্না করতেছি। আমার কাছে মনে হচ্ছে আমার বাংলাদেশে তো ভালো ছিল, আমার ক্যারিয়ার ছিল, হ্যাঁ আমি খুব কম কাজ পেয়েছি, কাম করেছি। ইটালি যে 22 দিনের আপনি ভিসা নিয়ে গেলেন 22 দিনের জন্য, ওই সময় আপনি ফ্রান্সের ভিসার জন্য ইটালি থেকে অ্যাপ্লাই করেছেন? না, আমি ইটালি থেকে ফ্রান্সে ঢুকে যাইতো, মানে ভিসা ছাড়া না, ভিসা সেনজেন ভিসা না আমার। ও সেনজেন ভিসা আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো হ্যাঁ। তারপরে আমাকে বললো যে 24 ঘন্টার মধ্যে তুমি আপিল করতে পারবা আমাদের সাথে, যদি তুমি আপিলে জিতো তাহলে তুমি ফ্রান্সে থাকতে পারবা, আর যদি তোমাকে ইটালি চলে যেতে পারবা। বিশ্বাস করবা না, এই যে আমি মাথায় একটা আঘাত খাই, তারপর আমি আপিল করে আপিলে আমি হেরে যাই। তারপর থেকে আমি আপিলে হেরে যাওয়ার পরে আমার পরের দিন থাকে আমার ফ্লাইট ইটালি চলে। না আমি যাইনি, জান নাই না। ও মাই গড। তারপর আমি 18 মাস মানে পালিয়েছিলাম, আমার ঘরে ছিলাম, হ্যাঁ আমার সংসারে ছিলাম। আমি কখনো আমার বাসার জানালা আমি শাটারটা কখনো এইভাবে ওপেন করি নাই, যদি পুলিশ আমাকে পেয়ে যায় আমাকে অ্যারেস্ট করে ফেলবে এই ভয়ে।
কিন্তু আপনাকে 24 আওয়ার্স টাইম দিল, হ্যাঁ। টাইম দেওয়ার পরে আপনি না 48 ঘন্টা আমাকে টাইম 48 ঘন্টা 48 ঘন্টা টাইম দিল, এর মধ্যে আপনি আপিল করেছেন, আপিলে হেরেও গিয়েছেন, হেরে গিয়েছি। তারপরে আপনি পালিয়ে গেলেন। পালিয়ে মানে কি, ওরা তো আমার বাসার অ্যাড্রেস জানে না। বাসার অ্যাড্রেস জানেন? হ্যাঁ, তো আর আমি যদি পুলিশ যদি ধরো আমাকে কিন্তু আপনাকে তো খুঁজছে, আপনার তো লিস্টে না, চলে ওদের গেছে। এত সময় নাই। তোমাকে যদি ধরো রাস্তায় কন্ট্রোল করছে তখন পেয়ে যাবে, তোমার ডাটা বের হয়ে যাবে। কিন্তু তুমি কোন বাসায় আসো, ধরো আমি হেঁটে যাচ্ছি পুলিশের সামনে, এখন ওদের কাছে মনে হলো যে এর পাপিয়ে মানে কাগজটা আমি কন্ট্রোল করব, কার্ড কন্ট্রোল করব, ওইটা যদি কখনো হইতো তাহলে আমাকে অ্যারেস্ট করতো, একদম বাংলাদেশে পাঠিয়ে দিত। আচ্ছা, 18 মাস আপনি পালিয়ে থাকলেন, 18 মাস। তারপর মানে আমি অবৈধ থাকলাম, আমার সংসারই ছিলাম আমি, কিন্তু ঘর বাসা থেকে বের হতে পারতেন না? বের হতাম খুবই কম, খুব কম বের হতাম। ধরো তোমার বাসায় প্রোগ্রাম হচ্ছে, আমাকে ইনভাইট করছো, ধরো 10-12 জন ভাবির সাথে হয়তোবা যাইতাম, বা তোমার তোমার ভাইয়া হয়তোবা হুন্ডা দিয়ে নামিয়ে দিত, বা ও সহ গেলে হুন্ডা দিয়ে যেতাম। কিন্তু আমি খুব কম মেট্রোতে উঠছি, বাসে উঠছি, পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে একদমই না। ইভেন আমাকে অনেকে বলতো এই তো ডিপ্রেশনে ভুগতেছে, কিন্তু আমি ডিপ্রেশনে ভুগতেছি না, আমার ভালো লাগতো না, আমি একদম ঘরোয়া হয়ে যাই, মিশতাম, একদম যে মিশতাম না তা না, মিশতাম, কিন্তু আমার একটা কমপ্লেন থাকতো সবার যে ওকে ইনভাইট করলেও আসতে চায় না, খুব ভাব নেয়। এই যে ভিসার ইস্যুটা সলভ হলো কবে, কিভাবে? ওটা আমার শেষ হয়েছে হচ্ছে এই 2025-এর 25-এ, তার মানে এই 7 বছর ওদের ভাষায় অবৈধ। ওদের ভাষায় অবৈধ হই, আবার একটা না একটা ওয়েতে আমি মানে কাগজের জন্য অ্যাপ্লাই করি, প্রসেসে থাকি আর কি, প্রসেসে থাকি। ওই কাগজের জন্য আমার লাস্ট 2022-এ আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া শুরু করি। কি করলেন, স্বাভাবিকভাবে বের হওয়া শুরু করলেন? হ্যাঁ, 18 মাস পরে আমি আবার মানে 18 মাস হয় কি, তুমি যখন তোমার ফিঙ্গার আসে তখন তুমি যদি মানে অবৈধ হয়ে যাও, তোমাকে, আমার তখন ল ছিল 18 মাসের আগে ফ্রান্সে আমি কাগজের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো না। ও আচ্ছা, মিনিমাম 18 মাস। এখন যেমন নতুন নতুন ল পাস হচ্ছে, কেউ 6 মাসে অ্যাপ্লাই করছে, কেউ 3 মাসে, মানে এটা ডিপেন্ড করে। আর আমার এমন কুফা ভাগ্য কাগজের, মানে কাগজ আমার লাইফটা পুরা নড়বড় করে দিচ্ছে। মানে আমার কাছে মনে হয় আমার বেঁচে থাকাটাই আমার জন্য একটা অনেক বড় আশীর্বাদ। আর আমি আমার বেঁচে থাকা এবং আমার এই পর্যন্ত আসার পেছনে সম্পূর্ণ আমার চেষ্টা। 18 মাস যখন আমি বাসায় থাকতাম তখনই কিন্তু আমি ইউটিউবে আসি। প্রথমত হচ্ছে আমি কোনো কাজ করি না, দেশে তো ইনকাম করতাম, একটু হলেও তো করতাম, আমার হাত খরচ। তারপরে আমার বাবা খুব অসুস্থ ছিল, আমার বুঝোই তো আমি গ্রামে বড় হয়েছি বোন, নিজে একটা মাংসের টুকরা খেতে গেলেও আমার খুব খারাপ লাগতো যে আল্লাহ আমি খাচ্ছি, আমার পরিবারকে যদি খাওয়াতে পারি। তারপর একটা আপুর সাথে আমার খুব ভালো রিলেশন হয়, তো ওনার সাথে আমার একটা সময় আমি বলি যে আমার একটা কিছু করা উচিত, আমি ইউটিউবিং করব। তখন ইউটিউবটা আমার খুব দেখা হতো। আচ্ছা, তখন এই ব্লগটা শুরু করেছে মানুষ মাত্র। তারপর আমি ইউটিউবে একটা চ্যানেল খুলি, ওই চ্যানেলটা আমার দেখো চোখে কিন্তু পানি চলে আসছে, চ্যানেল খুলি, আমি ইমোশনাল হতে চাই না, আমার কাছে মনে হচ্ছে আজকে আমি তোমার সাথে মন খুলে কথা বলবো, আমার কাছে মনে হচ্ছে আমার নালিশ দেওয়ার কোনো মানুষ নাই, আমি যে একটা মানুষের কাছে আমার কাছে মনে হয় যে আমি কার কাছে আমার একটু নালিশ দিব যে দেখো ওই মানুষগুলো আমাকে টর্চার করছে, মানে খারাপ লাগে, আমি ইমোশনাল হতে চাই না কিন্তু হয়ে যায়। একটা মানুষের কয়েক ধরনের কালার থাকে, স্ক্রিনের সামনে সে যখন অ্যাক্টিং করছে সেই মানুষটা কিন্তু স্ক্রিনের ওপাশে না, তার এই মানুষটা অন্যরকম। সবসময় সোশ্যাল মিডিয়াতে যেভাবে তোমাকে দেখে যে খুব হাসি খুশি বা খুব ফান করছে বা একটা ট্রোল করছে তোমাকে নিয়ে, কিন্তু আমি যখন খুব এই যে আড্ডা ছলে ছলে অনেক কথা বলছি, অনেক প্রশ্ন করছি, তখন কিন্তু এই মানুষটাকে একদম ডিফারেন্ট ওয়েতে পাচ্ছি। এবং যখন আমি মেকআপ রুমে বসে কথা বলছি তখন না তোমার ব্যাপারে আমারও কিন্তু একটা অন্যরকম ধারণা ছিল যে আসলে উনি কেমন বা উনি কী করেন, ওনার ব্যাপারে আমি খুব একটা জানি না। বা যখন জানার চেষ্টা করলাম, এর আগে তোমার সাথে আমার আরেকটা প্রোগ্রামে দেখা হলো, আজকে দেখা হলো, তখন দেখলাম যে না, এই মানুষটার খুব সফট একটা সাইড আছে, সেটা হয়তো আমরা এক্সপ্লোর করতে কেউ জানি না। তো তোমার স্ট্রাগলগুলো শুনতে শুনতে আমারই ভীষণ খারাপ লাগছিল যে একটা মানুষ বাংলাদেশে সব কিছু ছেড়ে সেটেল হতে গেল দেশের বাইরে, সেখানে গিয়ে এত লম্বা একটা স্ট্রাগল, কত কিছু। তো
সৎ পথে যদি কেউ টাকা রোজগার করতে চায় সেটা নিয়ে এত অসুবিধা কোথায়? আমি সোশ্যাল মিডিয়াতে আমার কথা হচ্ছে আমি অশ্লীলতা ছড়াচ্ছি কিনা এবং আমি ক্রাইম করছি কিনা, আমার কোনো কাজ দেখে মানুষ খারাপ কাজ করতে উৎসাহ পাচ্ছে কিনা। যদি সেটা না হয়ে থাকে, আমি যদি সৎ পথে কোনো এন্টারটেইনমেন্ট দিয়ে থাকি বা সেটা ধরো সুস্থ সংস্কৃতি চর্চাকে খুব একটা ক্ল্যাশ করছে না, তাহলে আমার আপত্তি নাই, তুমি সোশ্যাল মিডিয়াতে আসো, তুমি কাজ করো। সো নারী হয়ে নারীদেরকে কেন আমরা এত ঘৃণা করি, এত ঘৃণা ছড়ায়, আমি জানি না। তো তোমার গল্পে আবার আসলে আসি, আমি একটুখানি এই সুযোগে বলে নিলাম কথাগুলো যে আমার ভেতর থেকে যে কথাগুলো আসছে। তো তুমি ফ্রান্সে এই 7 বছর স্ট্রাগল করছো সেটেলমেন্টের জন্য। হ্যাঁ, তারপরে তো আমি 2022 ডিসেম্বরে আমি যখন আমার সব কিছু থেকে আমাকে বলছে যে তোমাকে আমরা পেপারস দিব না, তুমি বাংলাদেশে অনেক বড় সেলিব্রিটি, মানে তারা তখন তো আমি ইউটিউবার, সবকিছু ঘাটছে। বিশ্বাস করে ইউটিউবিং আমাকে এভাবে উঠাইছে, কাগজ এভাবে নামাইছে আমাকে। তখন যাক সব কিছু মিলে আজিল দিই, সব কিছু থেকে আমি বাদ পড়ে যাই। তখন একটা ওয়ে ছিল হচ্ছে কি, তুমি যখন 5 বছরের আওতায় যাবা বা ধরো তুমি 7 বছরের আওতায় যাবা, তখন তুমি গভর্নমেন্টকে, ধরো তোমার রেস্টুরেন্ট আছে, তুমি তোমার রেস্টুরেন্টে জব করছো, সেটার জন্য তোমাকে একটা ভালো ট্যাক্স পে করতে হবে। আমার কাগজটা কিন্তু হচ্ছে সে কাগজ, মানে আমি হচ্ছে ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয় ওটা। তো আমার যেহেতু আমার হাজব্যান্ডের যেহেতু রেস্টুরেন্ট ছিল, আমি ওই রেস্টুরেন্টেই কাজ করতাম। তো ওই রেস্টুরেন্ট থেকে আমি গভর্নমেন্টকে, আমাদের এখানে যেমন ট্যাক্স দেয় না, ওরকম ট্যাক্স দিতাম। তো ট্যাক্স দেওয়ার পরবর্তীতে ওইখানে আবার তোমাকে ট্যাক্স ফিল আপ করতে হবে। আমি যেহেতু 5 বছরের আওতায় ছিলাম, আমার ছিল 8টা ট্যাক্স দিয়ে কাগজের জন্য আবেদন করা। তখন আমার কাছে মনে হচ্ছে আমি এত কিছুতে স্লিপ খাচ্ছি না, আমার একটু ট্যাক্সগুলো আরেকটু হোক। তো আমি 22 থেকে ফুল আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আমি কাজ করে আবার 22 গেল, 23 গেল, 24 গেল। আমি 24 ডিসেম্বরে আমি কাগজ জমা দিই। তো জমা দেওয়ার পরবর্তীতে জানুয়ারি ফেব্রুয়ারি 13 তারিখে অ্যাম্বাসি রেসপন্স করে, যে ইমেল করে যে আমরা তোমার কাগজটা পেয়েছি, তোমার আবার নতুন করে ট্যাক্স দাও। তো আবার নতুন করে ট্যাক্সের কাগজপত্র দিই। এর মধ্যে দেখো কেমন কুফা আমি। আমার হাজব্যান্ড যে আমাদের যে বিজনেস যিনি দেখতেন, ওনাকে বলা হয় কন্তাব, মানে ফ্রান্সের ভাষায়, যেটাকে আমরা বাংলাদেশে বলি ম্যানেজার বা তোমার ক্যাশিয়ার যেটাকে বলা হয়। তো উনি এবং আমার হাজব্যান্ড, আসলে ওদের দুজনের কার ভুল আমি জানি না, একটা ভুলের কারণে আমার কাগজ আবার আটকে যায়। মানে এখানে আরও একটা কথা, যে এই কাগজ করতে 2022 কিন্তু আমি ব্রেন স্ট্রোক করি। আমার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এগুলো আমি কখনো বিশ্বাস করে, সবাই আমাকে ভিউ ব্যবসায়ী বলে, আমি কিন্তু এগুলো কখনো ভিডিও করে ছাড়ি নাই। সবাই আমার রং ঢং দেখতেছে, সারারা গারারা দেখতেছে, কিন্তু আমি অনেক সিরিয়াস বিষয় আমি কখনো ছাড়ি নাই। তারপরে ফেব্রুয়ারির 13 তারিখে আমাকে ওরা ইমেল করে যে আপনার কাগজে একটু সমস্যা আছে, আপনি এটাকে সুন্দরভাবে দেন। এই তো আমার মাথা নষ্ট, যে আমি আঙুলটা কার উপরে যায়, আমার হাজব্যান্ডের উপরে যায় যে আমার কাগজ কেন ভুল হয়েছে। আচ্ছা যাক, সব কিছু রিকভার করে উকিল ধরে সবাইকে নিয়ে কাগজটা করি। আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে ডিক্লারেশন আসে যে রেহানা তোমার কাগজ হয়েছে, খুব সুন্দর করে ইমেল করে। যাক, আমার কাছে মনে হয়েছে আমি সেদিন আর কাটতে পারি নাই। 7 বছরের যুদ্ধটা, মানে 7 বছর আমি এত কান্না করেছি, আমি আর কাটতে পারি নাই। তখন তারা ফিঙ্গারের জন্য ইমেল করে যে তুমি ফিঙ্গার দিতে এত তারিখে চলে আসবা। আমি যখন ফিঙ্গারটা দিলাম, আমাকে যখন টেম্পোরারি একটা কাগজ দেওয়া হয়, ওই কাগজ আমি কবে ইন করছি, কবে আমার কাগজ হয়েছে, মানে তারিখটা থাকে। আমি যখন বিশ্বাস করবো না, ওই কাগজটা যখন আমাকে দিচ্ছিল, আমার হাত এমনি কাঁপছিল। আর আমি যে ভদ্র মহিলা ম্যাডাম আমাকে কাগজটা, আমি ওনার দিকে তাকায় আছি আর ফ্যাল করে কাঁদতেছি। ওনার মানে আয়না থাকে না, সামনে তো আয়না থাকে, উনি ওনার কেবিন থেকে বের হয়ে আইসা আমাকে ধরে বলতেছে যে আমি বুঝতেছি তোমার কষ্টটা কি। আমি বিশ্বাস করে এই কাগজ নিয়ে আমি আমার বালিশের নিচে অনেক দিন রেখে দিতাম, আবার ঘুম থেকে উঠে কাগজটা বের করে দেখতাম যে আমার কাগজ হয়েছে। তারপরে তো কার্ড হইল, কার্ড পাইলাম, বাংলাদেশে আসলাম, বাংলাদেশে এসে জুতার বাড়ি খাইলাম, আমাকে জুতার বাড়ি মারছে, কিন্তু আমি তো কারো ক্ষতি করি নাই। এই প্রসঙ্গটাতে আসবো, রাখি আপু। তুমি 8 বছর পর যে বাংলাদেশে আসলে,
আসার এয়ারপোর্ট থেকে নামার পর থেকেই আসলে ট্রোলটা তোমাকে নিয়ে শুরু। কি হলো নামার পর ওই দিনের ঘটনাটা কি ছিল আমাকে একটু বলো তো। একদম সিম্পল একটা বিষয়কে নিয়ে মানুষ আমাকে ট্রোল করেছে এবং ফার্স্ট টাইম আমি এই ট্রোলের শিকার হই। আমি যেহেতু নিজে কন্টেন্ট বানাই, তো সো আমার তোমাকে ট্রোল করে আমার রিচ বাড়ানোর দরকার নাই। তো তুমি বুঝতেছো, আমি বিজয় সরণী সিগন্যালে ওই মেয়েটাকে আমি পাই। ওকে আমি এর আগেও অনেকের সাথে কন্টেন্ট করতে দেখেছি, টিকটক করতে দেখেছি। ওকে এর আগে কন্টেন্ট করতে দেখেছি? হ্যাঁ, আমি ওকে দিশার আম্মু। কিন্তু বলা হয়েছে কিন্তু তোমার এই ঘটনার পরেই তুমি নিজে ওকে ফোন কিনে দিলে, ওর ফলোয়ার এক রাতে 55,000, ও ব্রাইডাল শুট করছে। ওটাই আমি তোমাকে বলছি, এটা কিন্তু কেউ অ্যাপ্রিশিয়েট করে নাই। না 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 না, ওটা নিয়েও বলছি। তো ওকে আমি যখন দেখছি, তো আমি বেলি ফুল খুব পছন্দ করি। তো আমি আমার বোনের ছেলেকে বললাম যে ক্যামেরাটা ধর, আমি ওর সাথে একটা কন্টেন্ট বানাবো। তো আমি বলতেছি, কি গেলো এদিকে আয়, এই তোর বেলি ফুলের দাম কত? বিশ্বাস করো আমার মাথায় ছিল না। ও আমাকে বললো 5টা 120 টাকা দেবেন। আমি বলছি যে না, 20 টাকা করে হলে আমি নিমু, নাহলে নিমু না। ও আমাকে ইচ্ছে করে আমাকে দিয়ে দিছে, আমি নিয়ে চলে গেছি, বুঝছো? তো চলে যাওয়ার পরবর্তীতে আমি টাইটেলটা দিছি এটা, যে তোমাকে আমি পাইনি প্রিয়, বেলি ফুল আমি ঠিকই পেয়েছি। আমি ভাবছি আমার টাইটেল ভাইরাল হবে। আমি বুঝতেই পারি নাই, আমি 20 টাকা দিই নাই, এটা ভাইরাল হবে। যখন 28 তারিখে মাত্র মানে পদ্ম ফুলটা ফুটছে, যে রিয়ামণিকে রেহানা রাখি ফকিরে থাকবে, বাংলাদেশে এসছে, পতাকা ব্যাগে থাকে কিন্তু টাকা ব্যাগে থাকে না। তো মানে বিশ্বাস করবা না, তাতেও আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা হচ্ছে এইটা যে দেখো, আমরা সবাই দরদাম করে জিনিস কিনি। আমি খুন করি নাই, আমি কাউকে ঠকাই নাই, আমি কারো টাকা মেরে খাই না। আমার কষ্টের টাকা, আমি যে 7টা বছর কষ্ট করে টাকা ইনকাম করেছি, আমি তো অনেক মানুষকে দিই না। তো এবারে তো আসার পর আমি অনেক কিছু করেছি। তো সেই জায়গা থেকে যখন আমাকে ছোট লোক, গরিব, মিসকিন, আমার বাবা তুলে কথা বললো, মা তুলে কথা বললো, আমার হাজব্যান্ডকে পর্যন্ত ছাড়ে নাই, আমি টোটালি ঠান্ডা মাথায় চিন্তা করলাম আমি এত খারাপ কিছু করে ফেললাম। তাতেও কিন্তু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ঠান্ডা হয় নাই। ওই মেয়েকে যাই বলতেছে, নাও তোমাকে সে 100 টাকা দিয়েছে, তোমার একটা ফুল আমি 1000 টাকা করে কিনবো, 5000 টাকা দিচ্ছি। ছবি তুলে বলতেছে এই ছবি থেকে যত ডলার আসবে সবগুলা রিয়ামনির হবে। বুঝো, মানে আমাকে নামাতে মানে পারলে আমাকে ছিঁড়ে ফেলে, যে আমার কি দোষ, আমি 20 টাকা কেন দিলাম না। এর পরবর্তীতে আমি যখন দেখলাম কোনোভাবে আমি এই জিনিসটা থেকে বেরোতে পারছি না, আমার কথা হচ্ছে যেহেতু তোমরা ওই মেয়েকে নিয়ে এত কন্টেন্ট বানাচ্ছ, তাহলে ও কন্টেন্ট ক্রিয়েশন করলে সমস্যা কোথায়? তখন আমাকে বলছে আমি যদি রাজনীতি করে অনেক ভালো করতে পারবো। তার মানে বুঝো আমাকে কতটা ট্রোল করা হয়েছে। আমি ওই মেয়েকে ফোন কিনে দিচ্ছি, ক্যাশ টাকা দিচ্ছি, কিউ তো তোমরাই দেওয়ার পরে বলছে আজ থেকে তুমি কন্টেন্ট ক্রিয়েটার। 1-2 দিন ওর পেজটা, আইডিটা 1 লাখ ফলোয়ার হয়। বলে কি আমি ওর আইডি খেয়ে দিচ্ছি, আমার কি দরকার? আমি যদি খেয়ে দিতাম, তোরাই দুলার মা, তোরাই কুড়ির মা। এখন বলে কি মেয়েটাকে ফোন না দিয়ে কেন? মেয়েটাকে বই খাতা দেওয়া হলো। ও যদি পড়াশোনাই করতো তাহলে কি ও ফুল বিক্রি করতো? আমি কি ওকে জন্ম দিচ্ছি? আমি তো জন্মদিনে, আমি 20 টাকা দিনে, এটা আমার পাপ হয়েছে। 1000 রিয়ামণি রাস্তায় পড়ে আছে, কয়জন খবর নিচ্ছে বলো? 1000 রিয়ামণি দিনের পর দিন ধর্ষণ হচ্ছে, কয়জন খবর নিচ্ছে? আমি যদি এত খারাপ হই, রিয়ামণির বয়সে অনেক গৃহকর্মী নির্যাতিত হচ্ছে, কেন হচ্ছে বলো? আমি তো কাউকে ক্ষতি করিনি। ওকে ফোন দিয়েছি, সেটার জন্য আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমি যাদেরকে চিনি তারা আমাকে নিয়ে লিখছে, বুঝো। এবং ওকে আমি ফোন দেওয়ার পরে অনেক কন্টেন্ট ক্রিয়েটরে লিখছে এবার তো ব্রাইডাল শ্যুট হবে, কি ওটা আপনি দিয়েছেন, তাহলে আমি ব্রাইডাল শ্যুট করাতে অসুবিধা কোথায় আমাকে বলো? সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি যে শহরে থাকতাম, সেই শহরের ধরো আমার সাথে চলছে, আমার সাথে ঘুরছে, তোমার মতো কন্টেন্ট ক্রিয়েশন তো আমরা করতে পারবো না। তুমি আমাকে ট্রোল করতেছো, সেখানে গিয়ে সহমত লিখছে শুধুমাত্র কেন? রিচ, ফলোয়ার, ভাইরাল হওয়ার জন্য তো, তাই না? তুমি যদি আমাকে বলো সামান্য কয়টা টাকার জন্য আর কত নিচে নামবেন, টাকা কিভাবে সামান্য হয়? টাকা হচ্ছে অনেক কিছু।
তাহলে আমি যদি সামান্য টাকার জন্য নিচে নামি, আপনি এত বড় একজন মানুষ আমাকে নিয়ে কেন ট্রোল করছেন? সে তো রিচ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, ডলার কামানোর জন্য। আমি যদি সস্তা মানুষ হই, আপনি কেন আমাকে নিয়ে লিখছেন? সুশীল সমাজের মানুষ তো আমাকে অ্যাভয়েড করা উচিত। আমাকে নিয়ে লিখবে কেন? আমি কি কারো ক্ষতি করেছি? আমি তো একজন ক্যারেক্টার আর্টিস্ট। আমি ভাইরাল শ্যুট করলাম, সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা। আমি ব্র্যান্ড প্রমোট করি, সেটা নিয়ে মাথা ব্যথা। আপনাকে নিয়ে তো কেউ ব্র্যান্ড প্রমোট করছে না, ভাইরাল করছে না, আপনাকে নিয়ে কেউ লেহেঙ্গা পরাচ্ছে না। তার মানে আমি ওই জায়গাটা আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি কি আমার জায়গাটা এভাবে ছেড়ে দিব? কেন ছাড়বো? আপনি কে? হু আর ইউ? আপনি আমাকে একদম আপনার মাথায় সেট করে ফেলছেন যে আপনারা বসে থাকেন যে রাখি কি ছাড়ছে, ওটা নিয়ে আমি একটা ট্রোল করে ফেলি, একটা লেখা লিখি, ওইখানে 500 লাইক পড়তেছে। সব মানুষের তো আমি পছন্দের মানুষ হইতে পারবো না, আমি হতে চাইও না। এই বিষয়টার পরে আমার কমেডি ভিডিওগুলো নিয়ে পর্যন্ত ট্রোল হয়, বুঝো তুমি? তো আমি তো কমেডিয়ান, আমি তো এটা করি। এখন আসো, আমাদের অনেক সিনিয়র ভাইয়া একটা পান খাওয়ার চরিত্র করলো, বা ধরো একটা ভিলেন চরিত্র করলো। এখন যে ভিলেন চরিত্র করে ধর্ষণ করতেছে, সে কি বাস্তবে ধর্ষণ করে? তাহলে আপনি আমাকে কেন কোনটাতে নিবেন আপনি বুঝতেছেন? আপনার যদি এই বয়সে খাসির মাংস, গরুর রোস্ট খেতে পছন্দ হয়, আমি কি আপনাকে বলবো এই বয়সে আপনি খাবেন না? তা আমার তো এই বয়সে আমার শখ আহ্লাদ আছে, আমি একটা ভালো শাড়ি পরতে পারি, আমি একটা ভালো লেহেঙ্গা পরতে পারি। আমি তো প্রথম লেহেঙ্গা পরছি আনজারার, হ্যাঁ, ওটা আমার একটা প্রমোশন ছিল। আমার শহরের অনেকে তো আমি 8 বছরে দেখছি লেহেঙ্গা পরেই বার্থডে করতেছে, লেহেঙ্গা পরেই বিয়ের অনুষ্ঠান করতেছে। তা আপনার যদি শখ থাকতে পারে, আমার একটা শখ পূরণ করা কি খুব দোষের? দোষের না তো। তো তুমি বুঝো, সবচেয়ে মজা লাগে কি, আমি এই লেখাটা খুব বেশি পাচ্ছি, আপনি কবে যাবেন ফ্রান্সে? কে ভাই, আমি কি আপনার টাকা খরচ করে বাংলাদেশে আসছি? দ্বিতীয় কথা, সারাদিন বিদেশ থাকতে মা বোন করছে, এখন তো মা বোনকে দেখি না। আমার এই রুজি রোজগারের টাকাটা কে খাচ্ছে? আমার মা বোনই তো খাচ্ছে। আমি যে প্রমোশনের মাছ, মাংস, পোলাও, ডালা পাচ্ছি, কে খাচ্ছে? মা বোনই তো খাচ্ছে। বড় জোর আমার গলির কয়েকজন দারোয়ান মামা চাচা খাচ্ছে। তাহলে এগুলা আমার কাজের কারণেই তো আমাকে ডালা দিচ্ছে। সেটা আমি হচ্ছি, আল্লাহ আমার রিজিক ওইখানে লিখে রেখেছে। উসিলা হচ্ছে তুমি আমাকে একটা খাওয়া দিয়েছো, ওই উসিলার খাওয়াটা আমি আমার ভাই বোন সবাইকে নিয়ে আমি খাচ্ছি। তাহলে আমি দোষের কি করলাম? আমি তো চুরি করছি না, আমি তো কাউকে খুন করছি না, আমি তো কারো কোনো ক্ষতি করলাম না। তাহলে আমি কেন তোমার এত বিরক্তের কারণ হলাম বলো? তোমাকে আমি এই প্রশ্নটা করলাম, বলো বোন। সেটাই আমি একটু আগে যেটা বলছিলাম যে বাংলাদেশের মানুষের হাতে সস্তা ইন্টারনেট, তারা সব কিছু নিয়ে আলোচনা করতে, সমালোচনা করতে, কথা বলতে পছন্দ করে। তো তো মজা করেই বলছিলে যে আখি আপুর রাজনীতিতে আসা উচিত। তুমি কি আসলে কি রাজনীতিতে আসতে চাও কি না? না না বাবা, আমাকে দিয়ে রাজনীতি হবে না, কারণ আমার মেজাজ অনেক গরম হয়ে যায়। তো দেখা যাবে যে ঠাস ঠুস দিয়ে দিলাম, কারণ আমি কিন্তু সহজে কথা বলি না, তুমি নিশ্চয়ই বুঝছো। আর কথা বললে আমি একদম মানে ছেড়ে কথাই বলি, যে কেন ভাই তুমি আমার পেছনে লাগবা, আমি তোমার কি ক্ষতি করছি, বুঝছো? তো এই বিষয়গুলো থেকে আমরা কখনোই বেরোতে পারবো না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফেসবুক, ইউটিউব আমাদের কারো প্রপার্টি না। এটা যারা তৈরি করেছে বা যারা এটা করছে, তারা কিন্তু আমাদের থেকে ডলার নিচ্ছে। বিভিন্ন ধরনের কন্টেন্টের জন্য বিভিন্ন ধরনের অডিয়েন্স আছে, যে এটা দেখতে চায় দেখবে, যার যদি ভালো না লাগে দেখতে, তাহলে সে স্কিপ করে যাবে। সিম্পল, তোমার অ্যালগরিদমে আসবে না। আমার কথা হলো, এই প্ল্যাটফর্মটা মানে আমার যদি কাউকে ভালো না লাগে, আমি অ্যাভয়েড করি। আমি কখনো কোনো দিন লিখি না আপনাকে আমার ভালো লাগে নাই, আমার ভালো লাগছে না, আমি অ্যাভয়েড করলাম, আমি দেখলাম না তাকে, তো কি হয়েছে? আপনার এত চুলকানি, আপনার ওইখানে যাই আপনার মানে লিখতে হবে, তুই যাস না কেন, তুই মরস না কেন, তুই গেলে বাঁচি কেন রে ভাই? আমি কি আপনার ঘরে একবেলা ভাত খাইছি? নট অনলি সেটা বোন, যাদেরকে আমি চিনি না, আমার ভালো ফলোয়ারও আছে যারা আমাকে ভালোবাসে, তারা আমার দোষ গুণ ধরাই দেয়, যে রাখেপু তুমি এটা করলে ভালো লাগবে, আমি অ্যাপ্রিসিয়েট করি। আমার ঘরে খাইছে, আমাকে দিয়ে ভাইরাল হইতে চাইছে, তারা যখন আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, আমি খালি চিন্তা করি। আমি তো তোমাকে এখনও বললাম, ফ্রান্সে সবাই কিন্তু রাজনৈতিক আশ্রয় নিয়ে এস্টাবলিশ,
বুঝছো? তো বুঝো তুমি, তারা যখন আমাকে ছোট লোক বলে কেমন লাগে, শুধু এই ভাইরালের নেশায়, আর কিচ্ছু না। আচ্ছা, তুমি তোমার সাথে আমার কথা হতে হতে আমি জানতে পারলাম যে তুমি কিন্তু ফ্রান্সের প্রথম নারী যে কিনা ইউটিউব থেকে সিলভার প্লে হ্যাঁ, বাটন পেয়েছো। হ্যাঁ। তো এইটা কিভাবে হলো এবং কোন ধরনের কন্টেন্ট দিয়ে তুমি শুরু করেছিলে, রেসপন্স পাওয়া শুরু করলে Daily ইউটিউবে? blog। ডেইলি ব্লগ হ্যাঁ, দিয়ে? ডেইলি ব্লগ। আমি রান্না বান্না করতাম, ভাত খেতাম। এখন এটা নিয়ে অনেকে বলে আমি বছর বছর করে ভাত খাই, আনসোশ্যাল, দেখতে কেমন লাগে, বছর বছর করে ভাত খায়। তো বুঝো, আমি আঞ্চলিক ভাষায় বছর বছর করে ভাত খাই দেখে আমি আনস্মার্ট। তো যারা বইয়ের ভাষায় ভাত খায়, ওয়াও ইয়াম্মি, সো টেস্ট, তারা কি তাহলে? আমি এভাবে খাচ্ছি, তারা এভাবে খাচ্ছে। ও কন্টেন্ট ক্রিয়েশন করে, আমিও কন্টেন্ট ক্রিয়েশন করি। আমি ইউটিউব থেকে ফেসবুকে আসি, ফেসবুক থেকে টিকটকে গেছি। আমি ইউটিউবে আসার পরে আমার ফেসবুকে যাওয়া। তো এটাও মানুষ মানতে নারাজ। সবার কথা হচ্ছে পিনাকি ভট্টাচার্য তাহলে কি ফ্রান্সের? উনি তো কন্টেন্ট ক্রিয়েটর না, উনি হচ্ছে দেখা হয়েছে তোমার সাথে? না, আমার সাথে দেখা হয়নি। ওনাকে তুমি বলো, ওনাকে কি তুমি কন্টেন্ট ক্রিয়েটর বলবা? না, উনি তো, আমি ওনার ব্যাপারে কথাই বলতে আচ্ছা, চাই না। উনি তো কন্টেন্ট ক্রিয়েটর না, উনি হচ্ছে শাসন করে মানুষকে, ভুল ত্রুটি ধরায় দেয়। এটাকে বলা হয়, আমি উচ্চারণটা হয়তো কি বলে, ওই যে উনি হচ্ছেন ওয়ার্ক ফ্রম হোম এই Exactly. নীতিতে বিশ্বাসী। হ্যাঁ, তো ওটা তো আমি ওনাকে রেসপেক্ট করি। ওনার কাজ হচ্ছে আলাদা, ওনার সাথে আমাকে মিলানো তো উচিত না। উনি কত বড় একজন মানুষ, আমি ছোটোখাটো একজন চুরুইপুটি। বলে তাহলে উনি কে? আরে ভাই, আমি বলেছি আমি মেয়েদের মধ্যে প্রথম সিলভার প্লে বাটন পেয়েছি, যেটা সত্যি কথা। এটা রেগুলার ইউটিউবিংটা তুমি করতে, ইউটিউবে হ্যাঁ, তুমি ব্লগ আমার এখন আপলোড ইউটিউবে করতে 7 লাখ ধরতেছে 7 লক্ষ সাবস্ক্রাইবার। আমার ফেসবুকে 31 ধরবে ফলোয়ার, টিকটকও ওরকম। তো এটা মানতে না। তুমি এখনো ইউটিউবে রেগুলার? আরে বাবা, ইউটিউব জীবনে ছাড়া যাবে না। ইউটিউব আমার ইউটিউবে শুনেছি ডলার অনেক বেশি আসে। না, না? ফেসবুকে এখন বেশি আসে, আগে তো ইউটিউবে বেশি আসে। ইউটিউবে সবাই ইউটিউবার হতে পারবে না বোন। ইউটিউব অনেক স্ট্রং একটা প্ল্যাটফর্ম। এখানে এখন এটা নিয়ে ট্রোল হবে আমি জানি, যে আরে বাবা তুমি বলতেছো ইউটিউব, যেটা আমার সামনে তো আমি দেখছি অনেককে হতেই পারে না এখন অব্দি। তো আমার ইউটিউবে প্রথম জার্নি, তারপরে ফেসবুকে সিলভার প্লে বাটন পেয়েছি, এবং এইবারে ইউটিউবের হিস্টোরিতে আমার ছবি আসছিল, আমি তোমাকে দেখাবো একটু পরে। তো এটা মানতে নারাজ, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সব কিছু শেষ করে একটা কথাই বলবো, আমি একজন ক্যারেক্টার আর্টিস্ট। তো আমি সব ধরনের ক্যারেক্টার প্লে করব। আপনার যদি আমাকে ভালো না লাগে, আপনি আমাকে ইগনোর করেন। অহেতুক আমাকে নিয়ে লিখে নিজের সময় নষ্ট করবেন না। আমি আমার প্রত্যেকটা সেকেন্ড সময় আমি আমার পিছে ইনভেস্ট করি। আমার হাজব্যান্ডও আমাকে বলে যে তুমি, আমি বললাম যে না, আমি যদি ঘরে থাকি আমি একটা কন্টেন্ট বানাবো, সেটা আমার জন্য ভালো। কিন্তু আমি মনে করি আমার বন্ধু বান্ধব তো অনেক বানিয়েছি, অনেক ধোকা খেয়েছি, অপমানিত হয়েছি। আমার কন্টেন্ট নিয়ে আমাকে বলে মাসে কত টাকায়, মানে তোমাকে নিয়ে তুমি সুন্দর, এটা অন্য হিসাব, কিন্তু তোমাকে সুন্দরটা যদি আমি অন্যভাবে প্রেজেন্ট করি, তোমার কাছেও ভালো লাগবে না। তো আমার আর এখন মানে এই ট্রোলের পরে আমার কাছে মনে হচ্ছে আমার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আমার ভিডিও। আমি ভিডিও করব, এটা আমার বন্ধু, আমার কোনো বন্ধুর দরকার নাই আর। তোমার কি মনে হয় যে তোমার হয়তো একটা মাসে হেলদি আলহামদুলিল্লাহ ইনকাম আছে, এটার জন্যই মানুষ তোমাকে হিংসা করে বা জেলাস করে, এটার জন্যই নাকি ভিউ বা ফ্যান ফলোয়ার সবকিছু মিলিয়ে? আমি বললাম না, আমি তোমার সাথে খেতে বসলাম, তুমি আমাকে ট্রোল করতেছে, এই ভাত খাওয়ার ভিডিও থেকে কত টাকা পাবেন, কত 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 এভাবে, একদম এভাবে কত 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 এভাবে বলে, জানো। আবার তারই স্বামী তাকে বলতেছে, সে আবার বলতেছে আমি তো রাখির মতো ভিডিও বানাই না, কিন্তু সারাদিন ভিডিও বানাচ্ছে, জামা খুঁজতেছে, কোনো কাজ হচ্ছে না, শুধুমাত্র পয়সা, আর কিচ্ছু না। তোমার ফিউচার প্ল্যান নিয়ে একটু কথা বলি, শেষের পর্যায়ে আছে, আমরা শেষ করব। নিজেকে ভবিষ্যতে আসলে কোন জায়গাটায় দেখতে চাও? যেভাবে আছে ওভাবে থাকতে চাই, কিন্তু খুব দ্রুত আসলে ব্যাক করছো আবার ফ্রান্সে নেক্সট মান্থে বোধহয়। এভাবেই থাকতে চাই কন্টেন্ট নিয়ে। এখন তো মাথা থেকে অনেক বড় একটা চাপ চলে গেছে তোমার, এখন এভাবে থাকতে চাই। আমার অনেক বড় একজন সাপোর্টিভ ফ্রেন্ড আছে, সে হচ্ছে, তুমি আমার ভিডিও দেখছো কিনা আমি জানি না, সুশান। আচ্ছা, চৌধুরী সুশান। উনি কি বাংলাদেশের? ও ফ্রান্সে থাকে, এবং আমি আজকে ওর শাড়িটাই পরা। আমি বলছি তাকে যে আমি 21-এর আয়না
তোমার এই শাড়িটা আমি পরে যাব, সুন্দর শাড়ি। তো হ্যাঁ, ও আমাকে সবসময় বলে তুমি এরকম কন্টেন্ট বানাও, এরকম করো। আজকে তোমার মাধ্যমে, 21 টিভির মাধ্যমে, আয়নার মাধ্যমে আমি বলবো এই মানুষটা আমার জন্য অনেক কিছু করেছে। তোমার নিজের জীবনে কোনো রিগ্রেট আছে যে এই ভুলটা না করলেও পারতাম? হ্যাঁ, কি? মানুষের সাথে না মিশলেই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। এটা আমার অনেক বড় একটা ভুল। হয়তো তুমি বন্ধু সিলেকশনে ভুল করছো। অলওয়েজ তারা যদি বলে আমাকে সিলেকশন করতে ভুল করেছে, মানে এটা আমার দুঃখ লাগে। তুমি জেনে শুনে আমার কাছে কেন আসবা? তুমি তো জানো আমি খারাপ, তার মানে তুমি তোমার স্বার্থে এসেছো, আমি তোমার স্বার্থে তোমার কাছে যাইনি। শেষ করি না? ওকে, থ্যাংক ইউ সো মাচ রাখি আপু, খুব ভালো লাগলো আজকে আড্ডা দিয়ে তোমার সাথে। তোমার যারা দর্শক আছে, অডিয়েন্স আছে, তাদেরকে কিছু বলার থাকলে তুমি বলতে পারো। আজকে আবারও বলে যাই, 21 টেলিভিশনের 21 আয়না প্রোগ্রামে আপনারা যারা আমাকে ভালোবাসেন, শুধু আপনাদের ভালোবাসাটুকু চাই। আমি আপনাদের কাছ থেকে আর কিচ্ছু চাই না, আমাকে বাঁচতে দেন। কারণ আমি খুব স্ট্রং একটা মানুষ। কারণ আজকে আমার কাছে মনে হয় আমি আপনাদের কারো কোনো ক্ষতি করিনি। আমাকে যদি ভালো না লাগে ব্লক করে দেন, কিন্তু যারা আমাকে ভালোবাসেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একটা কথাই বলবো, আমাকে বাঁচতে দেন। শেষ যেহেতু করছি, তুমি বলছিলে ছোটবেলা থেকে একটু গানও করেছো, 2 লাইন গান শোনাবা নাকি আমাদেরকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দর্শকদের কাছ থেকে বিদায় নিই, তোমার গান শুনতে শুনতে আমরা চলে যাব। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আজকের এপিসোডটাও আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট এপিসোডে অবশ্যই দেখা হয়ে যাচ্ছে আপনাদের পছন্দের কোনো তারকাকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, 21 টেলিভিশনের সাথেই থাকবেন। আনের ভাবসা ভালানো রে ভালানো, প্রেমের নামে কাছে আইও না এত সোজানো। সাইয়া দেখেন ভাইয়া আইনোয়া খাইলা মাইয়া, আরে সাইয়া দেখেন ভাইয়া আইনোয়া খাইলা মাইয়া।